সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ব্যালেন্স। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসাইমা। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের ওয়েট কন্ট্রোল এবং ওয়েট লস মেডিকেশন আলোচনার ধারাবাহিকতায় আবারও আলোচনা করব এই বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। কেন ওয়েট কন্ট্রোল এত ইম্পর্টেন্ট আজকালকার দিনে এবং বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিতে যুক্তরাষ্ট্রে ওয়েট কন্ট্রোল রিলেটেড কি কি ধরনের চ্যালেঞ্জ এবং কমপ্লিকেশনস গুলো আমরা দেখতে পাচ্ছি এবং ওয়েট কন্ট্রোল এবং ওয়েট ম্যানেজমেন্ট মেডিকেশনস গুলো ব্যবহারের যে ব্যাপারগুলো নিয়ম কানুন গুলো ইনফরমেশন গুলো যেগুলো আমাদের জন্য জানা ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আজকে আমরা চেষ্টা করব আমাদের সময়ের ভিতরে আলোচনা করে নিতে। আমাদের সাথে আজকের আলোচনায় আবারও সংযুক্ত হয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর তানভীর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ TVN24। খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের আলোচনা, আশা করি সবার একটা ভালো লাগবে এবং উপকার হবে। থ্যাংক ইউ। ডক্টর হোসেন, আলোচনার শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যদি একটু সংক্ষেপে জেনে নিতে পারি যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ওবেসিটির যে কারেন্ট স্ট্যাটিস্টিক্স বা ডেটা গুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো কি? কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রে ওবেসিটি আসলে সবসময় একটি বড় ধরনের চ্যালেঞ্জ এবং একটি কমন একটি হেলথ চ্যালেঞ্জ বলা যায়। তো আমাদের বাঙালি কমিউনিটিতেও এটা অনেক বেশি কমন এবং যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন দেখা যাচ্ছে যে তাদের লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবার পরেও কিন্তু আমরা অনেক ধরনের কমপ্লিকেশনস এখনো কমনলি দেখতে পাচ্ছি। তো শুরুতেই যদি আপনি একটু ওবেসিটি রিলেটেড ডেটা গুলো আমাদের সাথে শেয়ার করেন। অ্যাবসলিউটলি। প্রথমে বলা দরকার যে ওবেসিটি বা স্থূলতা এটা কি। তো এটাকে তিন ভাগে ভাগ করা হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এবং আমরা জানি যে আমাদের বডি মাস ইন্ডেক্স যদি 30-এর বেশি হয়, 30 অথবা 30-র উপরে হয়, তাহলে আমরা ওবেসিটি বলি। তার আগে আমরা 25 থেকে 30 পর্যন্ত ওভারওয়েট বলি। এবং ওবেসিটিতে দেখা গেছে যে আমেরিকায় এখন প্রায় 40% লোক অ্যাডাল্ট তারা হলো ওবিস এবং প্রায় 20%, 19.8 হবে লোক হলো বাচ্চা যারা 12 and above, 18-এর আগ পর্যন্ত তারা হলো ওবিস। এবং এর ইম্প্যাক্টটা কি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্ট একটা বছরে আমেরিকান গভর্নমেন্ট স্পেন্ড অ্যাবাউট $350 billion এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট ইজ অ্যাবাউট $4 trillion। ইম্প্যাক্টটা আসে হলো বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ শোক যেটা ওবেসিটি থেকে শুরু হয় এবং ইট এন্ড আপ হ্যাভিং আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট, যেটা মনে করেন যে ডায়াবেটিস বলেন, করোনারি আর্টারি ডিজিজ বলেন, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বা প্যারালাইসিস যেটা হয়, এই সবগুলির সাথে ওবেসিটির একটা সম্পর্ক আছে। এই জন্য এই খরচটা, এই ইম্প্যাক্টটা হিউজ এই দেশে এবং মনে হয় যে most of the country of the world. আমরা জানি যে আমাদের বাঙালি কমিউনিটিতেও কিন্তু আসলে এই যে ওজন সমস্যা এটি খুবই কমন, কিন্তু আমরা হয়তো বা এটি যে একটি সমস্যা এটি আমরা আসলে আগে হয়তো বা বুঝতে পারতাম না। এখন রিসেন্টলি এই বিষয়ে পুরো বিশ্ব জুড়ে যেহেতু অনেক সচেতনতা, একইভাবে আমাদের বাঙালি কমিউনিটিতেও দেখা যাচ্ছে যে মানুষ চেষ্টা করছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল এবং বিভিন্নভাবে নিজেকে ওয়েটটা একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করবার জন্য। তো বাঙালি কমিউনিটির প্রেক্ষাপটে যদি জানতে চাই, আপনি যদি সেই বেসিসে একটু আমাদেরকে ডেটাটা বলেন, কারণ আমরা জানি যে সাউথ এশিয়ান পপুলেশনের ভিতরে সেন্ট্রাল ওবেসিটি একটি বড় চ্যালেঞ্জ এবং একটি কমন সিচুয়েশন। তো যদি আমি বাঙালি কমিউনিটির উপর বেস করে একটু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কমন সিচুয়েশন গুলো জানতে চাই, তাহলে সেটা যদি একটু শেয়ার করেন। এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো আমাদের কি স্ট্যাটিস্টিক্স আছে, আরেকটা হলো যে আমাদের ফুড হ্যাবিট এবং আমরা জেনারেলি কি দেখি। একটা জিনিস হলো যে সেন্ট্রাল ওবেসিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর
একটা স্টাডিতে দেখা গেছে এবং বেশ কিছু পপুলেশন স্টাডিতেও দেখা গেছে যে সাউথ এশিয়ান পপুলেশনে লিভিং ইন নর্থ আমেরিকা, স্পেশালি ইন ইউনাইটেড স্টেটস, যাদের সেন্ট্রাল ওবেসিটি আছে তাদের একটা আলাদা রিস্ক ফ্যাক্টর এই করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাক, তারপরে আপনার স্ট্রোক এবং ডায়াবেটিসের খুব বেশি, যেটা ককেশিয়ান পপুলেশনের সাথে যখন কম্পেয়ার করা হয়েছে অথবা আদার এশিয়ান পপুলেশন যেমন চাইনিজ অথবা ভিয়েতনামিজ অথবা থাই পপুলেশনের সাথে কম্পেয়ার করা হয়েছে, দেখা গেছে সাউথ এশিয়ান, উইচ ইজ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এদের এই রিস্ক ফ্যাক্টরটা অনেক অনেক বেশি। সেম বিএমআই, বডি মাস ইন্ডেক্স হওয়া সত্ত্বেও এটা বেশি হয় এবং এদের যে রিস্ক ফ্যাক্টরগুলি কাজ করে সেটা দেখা গেছে ইরেসপেক্টিভ অফ হাউ মাচ ইজ দ্য বডি মাস ইন্ডেক্স। দেখা গেছে যে সেন্ট্রাল ওবেসিটিতে অ্যাটলিস্ট 10% অফ দ্য পপুলেশন শুধু সেন্ট্রাল ওবেসিটির জন্যই গেট অ্যাফেক্টেড অ্যান্ড হ্যাভ মোর চান্স অফ হ্যাভিং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। আমি আমাদের দর্শকদের জন্য একটু বলবো যে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, যদি যদি এটা আমাদের কাছে মনে হতে পারে খুব কমন, আসলে সেন্ট্রাল ওবেসিটি কি এবং কেন ওয়েট কন্ট্রোল ম্যানেজমেন্ট এই মুহূর্তে এত বেশি আলোচনার বিষয়। হ্যাঁ, কারণ প্রথম কথা হলো যে সেন্ট্রাল ওবেসিটিটা কি। আমরা যেটাকে ভুঁড়ি বলি, সেই আমাদের পেটের চারিদিকে যে চর্বি জমে এবং এটার ভেতর শরীরের ভেতরে এই ভিসেরা যে আছে, যে লিভার অথবা আমাদের আনুষঙ্গিক যে আশেপাশের অর্গানগুলি আছে, সেখানেও চর্বিটা জমে এবং এটা দেখা যাচ্ছে সাউথ এশিয়ানদের বেশি হয়। এবং আনফর্চুনেটলি আমরা যেরকম জামা কাপড় পরি, লুজ জামা কাপড় পরি, বড় পাঞ্জাবি পরি বা সেলার কামিজ পরি, তো ওটা খুব সুন্দর করে ঢেকে রাখা যায়, তো ফলে সহজে অ্যাওয়ারনেসটা আসে না। সেটা চেঞ্জ হচ্ছে। আমি আমার বাংলাদেশি পপুলেশনের যে পেশেন্ট যারা আছেন তারা ধীরে 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 এই জিনিসগুলো শিখছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের ডায়েট হ্যাবিটটা চেঞ্জ করা। আপনি যদি খেয়াল করবেন যে বাংলাদেশি যে ডায়াসপোরা এখানে আছেন, আমরা খুব একটা এক্সারসাইজ করি না, আমাদের ব্যস্ততার জন্য হোক অথবা আমরা খাবারের পর একটু গান শুনি, গল্প করি, সেটা আমাদের একটা পাস টাইম। আমরা আড্ডা মারাটা আমাদের একটা কালচারের পার্ট। কিন্তু আপনি যদি ককেশিয়ান পপুলেশনে দেখেন, ওরা বলবে যে চলো বিকালবেলা দৌড়াতে যাই। তো এটা একটা আমাদের কাছে অদ্ভুত লাগে যে বিকালে কেন দৌড়াতে যাব। তো এই কিন্তু আমার মনে হয় যে ধীরে ধীরে এটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা একটা ভালো পরিবর্তন। তো আমার মনে হয় যে আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, কারণ দেখা গেছে যে এই ভিসেরাল ওবেসিটি, যেটা ভিসেরাল ফ্যাট, ওয়ান অফ দ্য রিজন যে আমরা জানি যে ফ্যাটি লিভার হয়। এবং রিসেন্ট স্টাডিজ গুলি ভয়ঙ্করের জন্য যে এই আমরা যেটাকে বলি যে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস, যেটাকে ম্যাশ বলা হয়, দেখা গেছে যে এই ম্যাশটা এত সিরিয়াস যে percentage of patient with MASH, fatty liver, will have cirrhosis of liver in coming years. Once it turns into cirrhosis, within 4 years, 1 out of 8 patients will have hepatocellular carcinoma. So fatty liver আগে একটা বিনাইনিয়া হিসাবে দেখা হতো, কিন্তু এখন খুবই সিরিয়াস একটা কন্ডিশন হিসেবে ট্রিট করা হয় এবং আমার মনে হয় এটাতে খুব যত্ন নেওয়া উচিত আমাদের পপুলেশনের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে সুপ্রিয় দর্শক, আমরা আজকে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট কথা শুনবো, যেগুলো আসলে রিসেন্ট স্টাডিজে, রিসার্চে, ডেটাতে উঠে এসেছে, যেগুলো আসলে আগে আমাদের ভিতরে কমন একটি সিচুয়েশন থাকলেও আমরা বুঝতে পারতাম না বা জানতাম না যে আসলে এখান থেকে কি কি চ্যালেঞ্জ হতে পারে। যে যেমন করে ডক্টর হুসেন বললেন যে ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার ক্যান্সারও হয়ে যাচ্ছে, যেটা কিনা আপনার আমার জন্য কিন্তু একটি লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হতে পারে। সুতরাং ওবেসিটি কিন্তু আর কখনোই একটি অবহেলার বিষয় নয়। যেরকম করে বাঙালি কমিউনিটিতে আমরা মনে করি যে কোলেস্টেরল, হাইপারটেনশন অথবা ডায়াবেটিস কোনো অসুখই নয়, সেরকম করে তার থেকেও বেশি আমরা মনে করি ওবেসিটি কোনো সমস্যাই নয়। সুতরাং এগুলো কিন্তু আসলে আমাদের এই যে একটি নেগলিজেন্সি করবার একটি যে স্বভাব
আমাদের বাঙালি কমিউনিটিতে খুবই কমন। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই এখন থেকে পরিবর্তন করতে হবে, গুরুত্ব দিতে হবে এবং লাইফস্টাইল অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ডক্টর হোসেন, আপনি আমরা যেটা বলছিলাম যে ওয়েট কন্ট্রোল ম্যানেজমেন্ট কেন এখন এত বেশি আলোচিত, তো সেটার সাথে অবশ্যই যে ওবেসিটি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো সেটা তো চলেই আসে। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের ডেটার উপর বেস করে আমরা কি ধরনের ওবেসিটি এবং ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশন গুলো কমনলি দেখতে পাই, এবং বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনে কোন কমপ্লিকেশন গুলো আরো বেশি কমন? তো দেখা গেছে যে ওবেসিটির সাথে কয়েক ধরনের রোগের সরাসরি যোগাযোগ আছে। একটা হলো অবশ্যই ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 ডায়াবেটিস, দুই হলো করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমরা জেনারেলি হার্ট অ্যাটাক বলি। আর আরেকটা হলো স্ট্রোক। যে স্ট্রোক হলো, অনেকে কনফিউজ করেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাককে। স্ট্রোকটা হলো ব্রেইনের ডিসফাংশন, যেখানে ব্লাড ভেসেলটা ইদার বন্ধ হয়ে যায় অথবা ওখানে ব্লিডিং হয় এবং মানুষ প্যারালাইজড হয়ে কোনো কোনো মানুষ সারা জীবন বিছানায় পড়ে থাকতে হয়, সেটাকে স্ট্রোক বলি আমরা। এবং ফ্যাটি লিভার এবং সার্টেন টাইপ অফ ক্যান্সার, গ্যাস্ট্রোএন্টারোলজি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার হ্যাজ ডিরেক্ট রিলেশনশিপ উইথ ইনক্রিজিং ইনসিডেন্স অফ দিস ক্যান্সার্স উইথ ওবিসিটি। তো এই কয়েকটা যদিও শুনতে খুব সিম্পল, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এগুলি শুধু মরবিডিটি না, এগুলো মর্টালিটি, দ্যাট ইট মিনস দ্যাট ইট ক্যান কিল আস। আরো আমরা আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আমি একটু জানতে চাবো, যদিও এটি একটি সেন্সিটিভ ইস্যু, যে আপনি শুরুতেই বলছিলেন যে আমাদের ককেশিয়ান পপুলেশনদের ভিতরেও ওবেসিটি আছে, যেটা আমাদের কমিউনিটিতেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কমিউনিটিতে সেন্ট্রাল ওবেসিটি, যেটা আমরা বাংলায় বলে থাকি ভুঁড়ি সমস্যা, এটি কিন্তু বেশি কমন। যেটা ককেশিয়ান পপুলেশন, ইভেন যারা ওভারওয়েট নিয়েও আসছেন, আমরা কিন্তু দেখি যে তাদের আমাদের আমাদের মানুষকে মনে হচ্ছে দেখে যে তিনি স্লিম ফিট। আপনি যেটা বললেন যে বিশেষ ভাবে আমাদের ড্রেস বা পোশাকের কারণে, যে বাঙালি পোশাকের যে ধরনের স্টাইল, শাড়ি পাঞ্জাবি যেগুলো লুজ, তাতে করে বোঝা যায় না, কিন্তু যখন তিনি একটি হয়তো বা একটু ফিট কোনো অ্যাটায়ার পরছেন, তখন দেখা যাচ্ছে যে আসলে কিন্তু বেশ ভালো ভুঁড়ি, এবং একটা খুব মানুষ যাকে দেখে মনে হচ্ছে যে তিনি আসলে শুকনা আমরা বলি, তো দেখা যাচ্ছে তারও একটি ভুঁড়ি আছে। কিন্তু যেটা ককেশিয়ান পপুলেশন, ওভারওয়েট হলেও দেখা যাচ্ছে তার এই ভুঁড়ি জিনিসটা ওভাবে করে নাই, তার হয়তো বা ওভারঅল ওয়েটটা বেশি। তো এটা কি ডিরেক্টলি আমাদের ফুড হ্যাবিট বা ডায়েটের সাথে রিলেটেড, নাকি এটা মোস্টলি সেডেন্টারি লাইফস্টাইল বা ডায়েট যদি বলি, এটা কি কার্বোহাইড্রেটের সাথে ডিরেক্টলি কোনোভাবে রিলেটেড কিনা? আফসা, এটা একটা চমৎকার প্রশ্ন। অ্যাকচুয়ালি দুটোই, একটা হলো খাবার আর একটা হলো সেডেন্টারি লাইফস্টাইল। তা আমরা এটা আমাদের পেশেন্টদেরকে বলি যে আপনি কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার আপনি যদি খেয়াল করবেন যে আমরা যেভাবে খাই, আমরা ভাত এবং তার সাথে কোন তরকারিগুলো খাবো, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আমরা কিভাবে ভাতটা খাবো। তো আমার যেটা অ্যাডভাইস হবে যে, এবং এটা বেসড অন কারেন্ট রিসার্চ, সেটা হলো যে আপনাকে কার্বোহাইড্রেট কনসামশন কমাতে হবে। আমরা এমনও বাসা দেখি যেখানে ভাতের হাঁড়িটা টেবিলের মাঝখানে থাকে, ফলে আমরা আসলে কতটুকু ভাত খাই ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমরা আসলে জানি না। আপনি যদি ওয়েস্টার্ন স্টাইলটা দেখেন, যেহেতু কম্পারিজনটা আসছে, আমরা এই দেশে থাকি, এরা একটা প্লেটে খাবার নেয়। একটা প্লেটে যখন খাবার নিবেন, আমি এইটা খুব 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 ইম্পর্টেন্ট, হোয়াট ইজ এ হেলদি প্লেট। একটা হেলদি প্লেট কি? একটা প্লেটকে, গোল একটা প্লেটকে আপনি 4 ভাগে ভাগ করবেন, এবং 4 ভাগটা এভাবে যদি ধরেন, তাহলে 1 ভাগে প্রোটিন, 1 ভাগ কার্বোহাইড্রেট, 1 ভাগে তরকারি যেটা ভেজিটেবল খাই আমরা, আর 1 ভাগে হলো সালাদ অথবা ফ্রুট। তো 4 ভাগ করে যদি আপনি খাবারটা নেন, এবং ডু নট টেক এনি মোর রাইস, সো দ্যাট উইল চেঞ্জ ইউর হ্যাবিট ফর শিট। প্রথম দিকে একটু অসুবিধা হবে, মনে হবে যে কম খাওয়া হলো, কিন্তু আপনি ইন দ্য লং রান দিস উইল হেল্প ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আপনি যদি আজকে এটা প্র্যাকটিস করা শুরু করেন, আপনার বাচ্চারা
সেভাবেই খাইবেন ভবিষ্যৎ। আরেকটা হলো যে খাবারের দ্য কোয়ালিটি অফ ফুড, যে ভেজিটেবল যে আমরা খাই ওইটাও যদি ভালো হয়, এবং একটু সালাদ, কাঁচা সালাদ এবং ফ্রুট খাওয়ার অভ্যাস করা প্রতিদিন। আমরা বাঙালিরা সাধারণত আম এবং লিচু খাই। দেখা যায় যে আমরা সারা বছর ওয়েট করে থাকি কবে আম আসবে। এদেশে অবশ্য আম সবসময় পাওয়া যায়। তারপরেও কিন্তু আমাদেরকে যেসব ফলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, সুগার কম থাকে, যেমন অ্যাপল, ব্যানানা, এইসব খাবার যদি আমরা খাওয়ার অভ্যাস করি, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে কার্বোহাইড্রেট লোডটা, এইটা সেন্ট্রাল ওবেসিটির একটা কারণ এবং ফ্যাটি লিভারেরও একটা কারণ। তো এইটার থেকে আমরা যদি দূরে থাকতে চাই, আমাদেরকে কার্বোহাইড্রেট ফ্রি ডেইজ তৈরি করতে হবে, ইয়ের দিন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। আপনি বলছিলেন যে আলোচনার শুরুতে আমরা যখন নিজেরা একটু আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে ককেশিয়ান পিপলরা কিন্তু কমপ্লিটলি কার্বোহাইড্রেট বাদ দিয়ে একটি ডায়েট চার্ট তারা মেনটেন করতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষেত্রে সেটা অলমোস্ট ইম্পসিবল। এমনকি আপনি আপনার পেশেন্টদেরকে বারবার করে বললেও দেখা যাচ্ছে যে হয়তোবা ইনিশিয়ালি সে কিছু একটু ফলো করবার চেষ্টা করলো, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কন্টিনিউ করবার যে হ্যাবিটটা এবং এটাকে ধরে রাখা, এটাকে যে একটি রেগুলার হ্যাবিট হিসেবে ধরে রাখা, সেটা ভীষণ একটা ডিফিকাল্ট বা একটা চ্যালেঞ্জ বলা যায় পেশেন্টদের ভিতরে, বিশেষভাবে আমাদের বাঙালি কমিউনিটিতে। তারপরেও কিন্তু আপনার বেশ কিছু ইন্টারেস্টিং সিগনিফিকেন্ট কেস আপনি দেখতে পেয়েছেন। তো যদি আমাদের সাথে সেরকম দু একটা কেস আপনি একটু শেয়ার করেন। তো আমার একজন পেশেন্ট, উনি উনি বাঙালি বাংলাদেশি, এবং ওনারা এখানে অনেকদিন ধরে। তো যখন ওনারা প্রথম আসেন তখন ওনাদের দুজনেরই ফ্যাটি লিভার ছিল, এবং আমি তাদের সাথে কথা বলি, এবং ওনারা যেমন মনে করেন যে সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন ওনারা মিক্সড কার্বোহাইড্রেট খেতেন। সেটা কিরকম, যে ওনারা হলো ওটমিল, রাইস, মানে চাল, ওটমিল এবং ডাল মিশিয়ে একটা আহ, খাবার বানাতেন, যেটা খিচুড়ি অথবা রাইস যেটাই বলেন না কেন, ওটার মধ্যে একটু স্পাইস দিয়ে, একটু অনিয়ন এবং গার্লিক দিয়ে রান্না করতেন, এবং ওইটা শুধুমাত্র ওইটা করে এবং অ্যামাউন্টটাকে কন্ট্রোল করে। আমি যেমন বলে দিয়েছিলাম যে একটা মাঝারি সাইজের বাটি, মেক শিওর দ্য বাটি ইজ নট ভেরি গুড বিগ, আই মিন বাটি তো অনেক সাইজের হয়। তো মাঝারি সাইজের একটা বাটি যদি ভর্তি খাবার নিয়ে, দ্যাটস ইট, প্রতিদিন ওই স্টাইলে খাবার খেলে ওনাদের দুজনেরই ওজন এবং ফ্যাটি লিভার দুটাই ইমপ্রুভ করেছিল। নাও হোয়াট হ্যাপেন ইজ দ্যাট দ্য সেম পেশেন্ট আফটার 2 ইয়ার্স, যেহেতু বাঙালি বাংলাদেশি পেশেন্ট, তো আমার আরেকখানে দেখা হলো যে এর মধ্যে আসা হয়নি, ওনারা অনেক ইয়াং, খুব সহসা আসেন না ডাক্তারের অফিসে। কিন্তু বললাম যে আরে আপনি তো আবার ওয়েট গেইন করেছেন, ব্যাপারটা কি? তখন উনি বললেন যে অ্যাকচুয়ালি উই ডিড নট কন্টিনিউ দ্যাট ডায়েট, বিকজ আপনি তো বলছেন যে আমার ফ্যাটি লিভার ভালো হয়ে গেছে, তো আমাকে আর এটা করতে হবে না। তো আমি বললাম যে দেখেন, আপনি যদি না করেন তাহলে ইট উইল কাম ব্যাক, বিকজ আমাদের যে খাবারের হ্যাবিট। তো আমার মনে হয় যেটা মানে অ্যাকচুয়ালি কি করবেন সেটাই তো উত্তর, যে আপনি হোয়াট আর ইউ গোয়িং টু ডু। তো আমার মনে হয় যে যদি আপনার কার্বোহাইড্রেটের কোয়ালিটিটা চেঞ্জ করেন, আপনাকে একটা কথা বলি যে জেসমিন রাইসের যে ইয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স, সেটা হলো অ্যাবাউট 80-90। অথচ যদি ব্রাউন বাসমতি রাইস খান, ওটার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো অ্যাবাউট 70। এবং লো জিআই ইন্ডেক্স যে খাবারগুলি আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে আমি বলছি আপনি বাংলাদেশি দোকানে অথবা ইন্ডিয়ান দোকানে গেলে এটা পাবেন। অ্যামাজনে পাওয়া যায়, প্যাটেল ব্রাদার্স এর ইয়েতে। সেটা হলো যে লো জিআই ইন্ডেক্স রাইস বিক্রি হয়, এবং এই রাইসের যে জিআই ইন্ডেক্সটা, এটা অ্যাপেলের সমান। মানে হলো অ্যাপেল তো ফাইব্রাস ফুড, এখানে সুগারটা এত তাড়াতাড়ি এফেক্ট করে না আমাদেরকে। তো এই রাইসের কোয়ালিটিটা চেঞ্জ করতে পারেন আপনি, রাদার দেন ওয়ার্কিং অন দ্য ইউনো কুইটিং রাইস কমপ্লিটলি। আপনি যদি বলেন যে আমি ভাত খাওয়া ছেড়ে দিব, বাঙালি হিসেবে ইট ইজ নট সাস্টেইনেবল। আপনি আমার ওই পেশেন্টের মতো 2 মাসের মধ্যে আবার আপনি বলবেন যে এইভাবে বেঁচে থেকে কি লাভ, ভাতই যদি না খাইতে পারলাম। তো এটা আমার অনেক পেশেন্ট বলে, ফিলিপিনো এবং বাংলাদেশি পেশেন্ট এটা বলে যে ডাক্তার সাহেব, ভাতই যদি না খেতে পারলাম তাহলে জীবনে বেঁচে থেকে লাভ কি?
চমৎকার করে বলেছেন আপনি। সুপ্রিয় দর্শক, আশা করি যে এই যে ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ডক্টর হোসেন আমাদের সাথে শেয়ার করছেন, আমরা চেষ্টা করব এই ইনফরমেশন গুলো জেনে এগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে। এই ছোট ছোট প্র্যাকটিস চেঞ্জ গুলোই কিন্তু আসলে একটা বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে, এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের আজকের এই আলোচনা আপনাদের জন্য কিছুটা হলেও সার্থক হবে। ডক্টর হোসেন, আপনি আমাদের আসলে এই আজকের আলোচনা আমরা যখন একটু কথা বলছিলাম নিজেরা, আমাদের বারবারই চলে আসছিল যে ককেশিয়ানদের সাথে আমাদের বাঙালি কমিউনিটির একটি কম্পারিজন, এবং যেটা আসলে অনেকটাই আমি বলবো যে মোস্টলি ডিপেন্ড অন আওয়ার পার্সোনাল হ্যাবিট। এই যে লাইফের যে দৈনন্দিন অভ্যাসের যে পার্থক্য, সেখান থেকেই কিন্তু আসলে বড় ধরনের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। যেরকম করে আমরা কার্ব বেসড ডায়েট নিয়ে আলোচনা করলাম, একইভাবে কিন্তু আপনি বলছিলেন যে এ ধরনের চেঞ্জ গুলো বা পার্থক্য গুলো আমরা আরো প্রত্যেকটা লেভেলেই দেখতে পাই। আপনি বলছিলেন যে রেড মিট খাবার যে একটি হ্যাবিট, এটা এই যে রেড মিট ভার্সেস হোয়াইট মিট, এটা অনেক সময় আমরা বুঝতেই পারি না, এবং এটাও আসলে জানা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা যদি আপনি একটু বলেন আমাদের সাথে। আচ্ছা, রেড মিটটা কি? রেড মিট হলো যে মিটে কোলেস্টেরল বেশি থাকে আর হোয়াইট মিটে কোলেস্টেরলটা কম থাকে। আপনাকে একটা উদাহরণ দেই যে চিকেনের, যদি আপনি একটা চিকেন ব্রেস্টে, এটাকে হোয়াইট মিট হিসেবে কনসিডার করা হয়, তা লেগ এবং থাই এটা রেড মিট হিসেবে কনসিডার করা হয়। কিন্তু তার চেয়ে মারাত্মক রেড মিট হলো বিফ অ্যান্ড গোট, গরুর মাংস এবং খাসির মাংস। এটা হলো, সেজন্য বলছি যে গরুর মাংস এবং খাসির মাংস খাওয়াটা একটু কমাতে হবে। এবং হ্যাঁ, আমি বলছি না যে ছেড়ে দেবেন, মাসে 1 দিন 2 দিন তো খাবেনই, তবে চিকেন, তারপরে যদি স্যান্ডউইচ বানান, আপনার বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানান, কারণ ছোটবেলা থেকে তাদের হ্যাবিট চেঞ্জ করা দরকার। ইউ ক্যান ইউজ টার্কি মিট। এখন অনেক জায়গায় রেগুলার টার্কি মিটও পাওয়া যায়, হালাল টার্কি মিটও পাওয়া যায়। তো আমার মনে হয় যে চিকেন এবং টার্কি, এবং যদি আপনি আরো বেশি সাবধানী হতে চান তাহলে চিকেন ব্রেস্ট কিনে সেটা দিয়ে আপনি খাবার বানাতে পারেন। আরেকটা হলো যে তেল খুব ইম্পর্টেন্ট, যেটা তো বলা হয়নি, সেটা হলো যে কি তেল ব্যবহার করবেন। মেক শিওর দ্যাট ইউ বাই ইদার অলিভ অয়েল অথবা ক্যানোলা অয়েল অথবা অলিভ অয়েল। আর হ্যাঁ, আমরা তো অনেক জিনিস আমরা সর্ষের তেলে রান্না করি, তো একটুখানি যদি কোনো কোনো রান্নায়, বিশেষ করে ভেজিটেবল, সর্ষের তেল দেওয়া হয়, যদি সর্ষের তেল একটুখানি ইউজ করতে চান দ্যাটস ওকে, কিন্তু মেক শিওর যে সবকিছুতে ঘি দেবেন না। এটা এটা একটা খারাপ অভ্যাস। ঘি হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ হায়ার এলডিএল। আপনি যদি গুগল দেখেন, দেখবেন লেখা আছে যে ঘি খেলে খুবই উপকার হয়। অ্যান্ড দিস ইজ নট অ্যাবসলিউটলি ট্রু, বিকজ ঘি নিয়ে 5 ঘন্টা আলোচনা করা যেতে পারে। তো মনে রাখবেন যে সবকিছুতে ঘি দেওয়ার যে একটা মানে খাবার রান্না করে উপরে একটু ঘি দিয়ে দিই আমরা। আপনি ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস আলোচনায় নিয়ে আসলেন, যে এই যে ঘির ব্যাপারটা, এটা তো আমাদের আমাদের কালচারে খুবই বেশি কমন। প্রায় বেশিরভাগ সব খাবারেই আমরা একটু ঘি অ্যাপ্লাই করতে পারলে কিন্তু সেটা একদম খুবই একটা ভালো ব্যাপার। অ্যারোমা তো আছেই, এটা আমার মনে হয় একটা কালচার, একটা হ্যাবিটও অনেকের ক্ষেত্রে। এমনকি আমি কিছুদিন আগে দেখলাম যে অনেকেই হচ্ছে রাতের বেলা একটি গরম দুধ খাবার অভ্যাস, এবং অনেকে এটা হলুদ এবং নানা ধরনের জিনিস মিক্স করে খান, যেটা খুব একটা কমন প্র্যাকটিস মনে করা হয়, যে এটা হেলদি, এটা নানাভাবে শরীরের জন্য উপকারী। সেখানে আমি দেখলাম যে ঘি মিক্স করার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এটা খুবই হেলদি। তো আপনার ইনফরমেশন গুলো আমার মনে হয় দর্শকদেরকে আবার নতুন করে ভাবাতে সাহায্য করবে। এবং সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনাগুলো কিন্তু অবশ্যই সায়েন্টিফিক ডেটা বেস, তো ইনফরমেশন গুলো কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে। ডক্টর হোসেন, আমি আরেকটু আপনার কাছে জানতে চাবো, আপনি একটু আগে মেনশন করছিলেন যে ওবেসিটির যে কমপ্লিকেশন গুলো বহুদিন ধরে আমরা জানি, তার বাইরে রিসেন্ট স্টাডিজে দেখা যাচ্ছে যে নতুন বেশ কিছু চ্যালেঞ্জেস, যেগুলোকে আগে হয়তোবা আমরা চ্যালেঞ্জ মনে করতাম না, তার ভিতরে ফ্যাটি লিভার একটি। আপনি বলছিলেন যে ফ্যাটি লিভারকে মনে করা হতো যে এটি একটি নন ক্যান্সারাস সিচুয়েশন এবং এটা এত চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু রিসেন্ট স্টাডিজে দেখা যাচ্ছে যে প্রতি 8 জনের ভিতরে 1 জনের ফ্যাটি লিভার কিন্তু পরবর্তীতে লিভার ক্যান্সারে পরিণত হচ্ছে। তো
আমি একটু জানতে চাইবো যে, যে পেশেন্টটি ফ্যাটি লিভার ডায়াগনোসড হলেন, তার পরবর্তীতে কি করণীয় এবং কি করলে তিনি এই ফ্যাটি লিভারকে সাকসেসফুলি ডিল করতে পারবেন? আচ্ছা, প্রথমত যে আমাদের কাছে এখন পর্যন্ত রিসেন্ট কোনো ডেটা নেই যেটাতে আমি বলতে পারি যে কত পার্সেন্ট সাউথ এশিয়ান ইন ইউএসএ হ্যাজ ফ্যাটি লিভার, সেটা আমার এখনই বলতে পারছি না। যদি ভবিষ্যতে আমি এটা পাই আমি ডেফিনেটলি আরেকটা ইয়ে করবো, কারণ দিস ইজ বিকামিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন আওয়ার প্র্যাকটিস অ্যান্ড ফর আওয়ার কমিউনিটি। এটা খুব কমন প্রবলেম। আমার ধরেন যে বাংলাদেশি যদি 10 জন পেশেন্ট আমি দেখি, এটা আমার প্র্যাকটিসের কথা বলছি, মিনিমাম একজন পেশেন্টের ফ্যাটি লিভার আছে এবং ওনাদের সবাই কিন্তু ওবিস না। এবং এই যে সেই ভিসেরাল ফ্যাট এবং সেন্ট্রাল ওবিসিটির কথা আগে আমরা বলেছি, সেখান থেকেই ওই কথাটা আসছে। এবং আমি আবার বলি যে খুব ইম্পর্টেন্ট যে ফ্যাটি লিভার যদি কন্টিনিউ করে, ইট উইল টার্ন ইন্টু সিরোসিস অফ লিভার, কারণ এটা ক্রনিক ইনফ্লামেশন করে অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন কজেস ফাইব্রোসিস, তার থেকে সিরোসিস হতে পারে। এবং যাদের সিরোসিস হবে তাদের 1 out of 8 will have hepatocellular cancer, and actually এটা প্রেডিক্ট করা হচ্ছে in United States যে 2030 সালে this will become number 1 cause of liver transplant in this country, কারণ যেহেতু ওনার আর কোনো প্রবলেম নেই, so they will need a liver transplant if isolated cancer is diagnosed. So it's a very very important issue. আমাদের যে সোসাইটি, আমাদের যে জনগণ, তাদের এটা জানা উচিত এবং তাদের এই ব্যাপারে কাজ করা উচিত। এবং আমরা জানি যে লিভার ট্রান্সপ্লান্ট লিস্ট কিন্তু অনেক লম্বা এবং ওয়েট পিরিয়ড কিন্তু এত বেশি লং যে এটা কিন্তু আসলে খুব একটা যে অনেকে মনে করতে পারে হ্যাঁ আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, এখানে হেলথ সায়েন্স তো সব অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে, সুতরাং এটা কোনো বিষয় নেই। তো দর্শক, আমরা কিন্তু জানবো এবং বুঝবো যে এটা কিন্তু আসলে ভীষণ চ্যালেঞ্জিং। এটা ইউনাইটেড স্টেটসে অনেক দিন ধরে কিন্তু যেসব পেশেন্ট লিভার ট্রান্সপ্লান্টের জন্য যাদেরকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করতে হয়, অনেকেই কিন্তু মানে দেখা যাচ্ছে যে প্রায় লাইফ টাইম ওয়েট করছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না ট্রান্সপ্লান্টের। সুতরাং এটা কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে এবং বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আবার ফেরত আসছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় ওয়েট ম্যানেজমেন্ট এবং ওয়েট লস মেডিকেশন আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনায় আমরা আবার আলোচনা করছি ওয়েট কন্ট্রোল রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং আজকে জেনে নিব ওয়েট কন্ট্রোল ম্যানেজমেন্ট মেডিকেশন গুলোর আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডক্টর হুসেন, আপনি বেশ কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের কথা আমার সাথে আলোচনা করছিলেন যে আপনার যেসব পেশেন্টদেরকে আপনি ওয়েট কন্ট্রোল, ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট লসের জন্য যেসব ওষুধ রিসেন্টলি বাজারে প্রচলিত আছে সেগুলোর জন্য আপনি প্রেসক্রাইব করছেন, দেখা যাচ্ছে যে ওষুধটি কি করে ব্যবহার করবেন এবং এই রিলেটেড বেশ খুব খুব প্র্যাকটিক্যাল কমন ছোট ছোট ইনফরমেশন নিয়ে তারা স্ট্রাগল করছেন, এবং সেটা অনেক সময় আপনার জন্য একটি চ্যালেঞ্জের সিচুয়েশন হচ্ছে পেশেন্টের ব্যাকগ্রাউন্ড পার্সোনালিটির উপর বেস করে তাকে গাইড করা, তাকে হেল্প করা। আপনি একটি ছোট্ট কিন্তু তারপরে এটি কিন্তু চ্যালেঞ্জ, আপনি বলেছিলেন যে আমাদের বাঙালি কমিউনিটিতে যারা অনেক মুসলিম ওমেন আছেন যারা কভার করেন, এবং তাদেরকে আপনি যখন পেন ইনজেকশন কি করে ব্যবহার করতে হয় এটা দেখাতে হবে, আপনি বেশ একটা চ্যালেঞ্জ ফেস করছিলেন। তো সেটা যদি আপনি একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করেন, পেশেন্টরা বুঝতে পারে যে আবারও যে কি করে এটা ব্যবহার করতে পারবেন এবং কোনো ভয় না করে ব্যাপারটি তারা ডিল করতে পারবেন। প্রথম ইয়েটা হলো যে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হলো যে ওয়েট রিডাকশন মেডিকেশন লাইক অজেম্পিক অথবা ওয়েগোভি অথবা টার্জাপেটাইড অথবা জেপবাউন্ড, এই ইনজেকশনগুলি সাধারণত আমরা অ্যাবডোমেন পেট যে নাভির আশেপাশে দেয়া হয়, এবং এটার প্রথম যে ডোজটা দেয়া হয় যাদের হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড নেই
তাদেরকে দেখিয়ে দিতে হয়, অথবা আমরা মাঝে মাঝে ইউটিউবের একটা ইয়ে দেখাই যে কি করে ইনজেকশনটা নিতে হয়, কারণ ইনজেকশনটা নেওয়াটা নিয়ে একটা ভয়, যে ইনজেকশন তো আমাদের সবারই মানে একটুখানি অস্বস্তি লাগে। তো এটা দেখানোটা খুব জরুরি, কারণ কমপ্লায়েন্স ইজ এন ইস্যু। যে আমি যদি একটা ওষুধ মানুষকে দেই, সেই ওষুধটা উনি যদি না নেন অথবা না নিতে পারেন, সেটাও আমার একটা ব্যর্থতা, যে একজন ডাক্তার হিসেবে আমি এটা ইয়ে করতে পারিনি। সাধারণত আমি যেটা বলি যে প্রথমে যখন আমি এটা লিখি, যখন তার ওষুধটা অ্যাভেলেবল হয় অথবা ইন্স্যুরেন্স অ্যালাউ করে, তখন আমি বলি যে আপনি নিয়ে আসবেন, সে দেশি হোক বিদেশি পেশেন্ট। আমার তো এখানে লস ভেগাসে বিদেশি পেশেন্টই বেশি, তো ওরা নিয়ে আসে আমার অফিসে, এবং আমি প্রথম ডোজটা আমি ইয়েটা ওপেন করে লোড করে ওটা ওনাকে দিই, আগে ভিডিওটা দেখাই, তারপর আমি বলি যে ইউজ ইট ইন ফ্রন্ট অফ মি সো দ্যাট আই নো দ্যাট আমার এই গত সপ্তাহে একজন সাউথ এশিয়ান পেশেন্ট এসেছিলেন। সে বাংলাদেশি না, কিন্তু সাউথ এশিয়ান। তো সে বলছিল যে তার হাজবেন্ডকে যে তুমি দিয়ে দাও। তো আমি ও তো ওদের যে শিফট, আই নো দ্যাট দে হ্যাভ শিফট ওয়ার্ক অ্যান্ড হি ইজ নট অলওয়েজ এট হোম। তা আমি বলছি যে না দেখো, তোমার হাজবেন্ডকে বলো না, এখন না ও তোমার পাশে বসে আছে, হি ইজ নট অলওয়েজ দেয়ার, ইউ নিড টু লার্ন। সো আমার so eventually she did it, এবং দিয়ে বললো it took like 10 minutes for her to just push that. তো বললো যে ও আমার তো ব্যথা লাগে নাই, কারণ নিডলগুলি খুবই ছোট, খুবই চিকন, একদম অলমোস্ট লাইক এ হেয়ার। তো এনিওয়ে, যদি পেশেন্টের এই অসুবিধা থাকে তখন তাদেরকে সাবধানী হতে হয়, এবং তারা যেমন একজন ফিমেল ডাক্তার অথবা নার্স প্র্যাকটিশনারের কাছে যে দেখে নিতে পারে। আর একটা হলো যে ইউটিউবে এটার জন্য ইয়ে আছে, কিন্তু ভালোভাবে ঠিকভাবে ইনজেকশন নেওয়াটা খুবই খুবই জরুরি, এবং আপনার ডাক্তারের সাথে আপনি পরামর্শ করবেন যে কি করে এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি নেওয়া যায়, ঠিকভাবে নেওয়া যায়। তো হ্যাঁ, সেটা একটা সমস্যা আসলে। আমার একটা পেশেন্ট, আমেরিকান পেশেন্ট, সে একবারে পুরো 3 ml ওষুধ নিয়েছে। পরের দিন এসে বলছে আমার তো সব শেষ। আমি তো সব শেষ মানে একটার মধ্যে তো তোমার 4টা শট থাকে। হাউ ডিড ইউ ডু দ্যাট, কাজ আই শোড ইউ দ্য ফার্স্ট ওয়ান। বলে যে আমি ভাবছি তুমি আমাকে বলছো যে, ও বাই দ্য ওয়ে হি স্পিক্স ইংলিশ। তো বলছে যে আমি ভাবছি যে তুমি বলছো যে বাসায় যে পুরোটা নিতে। আমি যে না, আই নেভার সেড দ্যাট। তো এটা একটা বিরাট সমস্যা। আমার একজন ইজিপশিয়ান পেশেন্ট, হি ডিড দ্য সেম থিং। So I have 2 patients doing same thing when they speak pure language. Plus, I have shown them the video where they describe everything. So yes, it is a matter of carefulness. খুবই সাবধানে ওষুধ নেবেন। এবং আরেকটা কথা, যে এই ওষুধটা সম্পর্কে হাফসা আপনি নিশ্চয়ই আরেকটু আলোচনা করবেন, যে কি কি ধরনের ওষুধ এখন অ্যাভেলেবল, কেন, কখন আমরা ইউজ করি। জি, অবশ্যই। আমি ওই আলোচনায় যাবার আগে একটু জানতে চাইবো যে আরেকটা কথা, যে খুব গুরুত্বপূর্ণ, যারা ইনজেকশনটি নিচ্ছেন কিভাবে নিতে হবে এটা যেরকম প্রথমেই জানতে হবে। তারপরে কিন্তু জানতে হবে যে আসলে আমি কি করে বুঝবো যে আমার কি এটা থেকে আমি ইফেক্টিভ একটা আউটপুট পাচ্ছি কিনা, এবং এটা কি আমার জন্য সুইটেবল হচ্ছে কিনা। তো আমরা জানি যে ডাক্তাররা বলে দেন কমন কমপ্লিকেশনস গুলো কি হলে আমরা ডাক্তারকে জানাবো, এবং আমি এটা কন্টিনিউ করব কি করব না। তারপর আপনি একটু যদি আবার ছোট্ট করে মেনশন করেন, এবং একই সাথে আসলে স্ট্যান্ডার্ড ওয়েট লস আমাদের এক্সপেক্টেড যেটা, সেটা কতটুকুন সময়ের ভিতরে কতটুকুন ওয়েট লস হলে আমরা মনে করবো যেটা ইফেক্টিভলি কাজ করছে, আর কি কি কমপ্লিকেশন দেখলে আমরা মনে করবো যে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং আমি এটা কন্টিনিউ করতে পারবো না। আমি যখনই ওবেসিটি ওষুধগুলো নিয়ে, এবং এদের নাম অজেম্পিক, সেমিগ্লোটাইড, টারজেপেটাইড অ্যান্ড ওয়েগোভি অ্যান্ড জেপাম, এই ওষুধগুলো নিয়ে যখনই আলোচনা করি তখন কয়েকটা জিনিস জানা খুব জরুরি দরকার, যে কোন কোন মানুষগুলো, কোন রোগীগুলো এই ওষুধের জন্য উপযুক্ত। যাদের বিএমআই বডি মাস ইন্ডেক্স ইজ মোর দেন 30 বেশি, তাদের জন্য এই ওষুধটা দেওয়া হয়েছে। অথবা যাদের 27 বেশি, 27 বেশি, কিন্তু হেলথ রিলেটেড কমপ্লিকেশন লাইক ফ্যাটি লিভার অথবা কোরোনারি ডিজিজ অথবা ব্যাড ডায়াবেটিস, তাদের 27 পরেই এটা নেওয়া যেতে পারে।
তো ওষুধগুলো কেন দেওয়া হয়, কারণ আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দ্যাট ইনক্লুডস ফ্যাটি লিভার, কোরোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস কমপ্লিকেশনস সবগুলো কমে যাচ্ছে এইসব পেশেন্টদেরকে। এই জন্য আমরা যেহেতু এই ডেটাগুলি এখন পাচ্ছি, সেহেতু আমরা মানুষকে আরো বলছি যে তুমি ইউ আর আ ক্যান্ডিডেট ফর দিস মেডিসিন, থিঙ্ক অ্যাবাউট ইট। একজন ফিজিশিয়ান হিসেবে এটা আমার দায়িত্ব আপনাকে জানানো যে আমি এই ওষুধগুলো যে বের হয়েছে নতুন, এটার গুড ইফেক্টটা কি, ব্যাড ইফেক্টটা কি, সাইড ইফেক্টের কথা বলছিলেন আপনাকে। হাউ ডাজ ইট ওয়ার্ক ইজ দ্যাট আপনার এই ওষুধগুলো আমাদের গাটটাকে স্লো করে দেয়, এবং এই গাটটাকে স্লো করে দেয় এই জন্য খিদা লাগে না। যদি আমাদের স্টমাকটা খুব তাড়াতাড়ি এমটি হয়ে যায় তখন আমরা খিদা ফিল করি, এবং এটার এই খিদার একটা ইয়েই হলো যে গাটটাকে যদি স্লো করে দেওয়া যায়, গাট মানে হলো আমাদের পুরো ইন্টেস্টাইন, যেটা ইসোফেগাসের পরে থেকে শুরু হচ্ছে, এই মুভমেন্টটা কমে গেলে তখন এই খিদা লাগে না। খিদা লাগে না মানে ফুলনেস থাকে। তো এইটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে যখন এটা হয় তখন এর যে ইফেক্টটা, সেই ইফেক্টটার জন্য আমরা যেহেতু কম খাই, 2 হলো যে এটা আবার ইনসুলিন সিক্রেশন করে, ভালো অ্যাবজর্পশন হয়, এবং ফলে এই যে ওষুধটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্লোলি ওয়েট কমছে। না, আপনি যেটা বলছিলেন যে এক্সপেকটেশনটা কি, যে কতটুকু ওয়েট কমবে, আমার যেটা এরকম ডেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এটা ভ্যারি করে বিভিন্ন কারণে। এথনিসিটি, ফুড হ্যাবিট, এগুলি খুব ইম্পর্টেন্ট। যারা স্কেজুল করে খাবার খান তাদের ওয়েট লস করা খুব ডিফিকাল্ট, আর যারা খিদা লাগলে খাবার খান তাদের জন্য এই ওষুধটা ভীষণ 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 উপকারী। এবং ওয়েট লসটা দেখা গেছে যে 4-5 পাউন্ড ম্যাক্স 1 মাসে, 2 মাসে আমি 5-7 পাউন্ড দেখি ওয়েট লস আমার পপুলেশনে, পেশেন্ট পপুলেশন। এবং এদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যাদের ডায়াবেটিস আছে, 2 ধরনের রোগী, এক হলো ডায়াবেটিস, এক হলো ডায়াবেটিস ছাড়া। যাদের ডায়াবেটিস আছে তাদের হিউজ ইমপ্রুভমেন্ট অফ হিমোগ্লোবিন A1C, মানে দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার এমন পেশেন্ট আছে যে আমি গত 4-5 বছরে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি, এই অজিম্পিক দেওয়ার পরে অথবা টার্জেপেটাইড দেওয়ার পরে এদের হিমোগ্লোবিন A1C সবার 7-এর কাছে চলে আসছে। আমার এরকম 4টা পেশেন্ট আছে আমার প্র্যাকটিসে যাদের নটোরিয়াস, এবং ইন্টারেস্টিংলি এরা সবাই হেলথ কেয়ারে, এরা হলো নার্স হসপিটালের। আর একটা ইয়ে হলো যে হ্যাঁ, এরকম একটা ইয়েও আছে যে খুব তাড়াতাড়ি আপনারা ওয়েট লুজ করবেন না, এই জন্য এই ওষুধগুলো স্লোলি ইনক্রিজ করা হয় ডোজগুলো। জি, আমার মনে হয় ওই বিষয়ে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। আজকে চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। তো বিদায় পূর্বে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে এই মুহূর্তে বাজারে কি ওষুধ প্রচলিত আছে, এই ইনফরমেশনটা আপনি একটু আলোচনা করতে চান, খুব সংক্ষেপে আমরা যদি জানতে চাই। এই মুহূর্তে ওষুধ যেটা পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট, যে এক হলো সেমাগ্লুটাইড অথবা টার্জাপেটাইড, ওয়ান অফ দ্য 2 মেডিকেশনস আর মোর অ্যাভেলেবল দেন আদার্স। এবং যেহেতু এগুলি FDA অ্যাপ্রুভড, সেহেতু এদের প্রাইস এখন অনেক কম, একসময় $1,000 করে ছিল পার মান্থ সাপ্লাই। আমি আপনাকে যেটা বলে শেষ করতে চাই, হোয়াট ইজ দ্য টেক হোম মেসেজ অফ দিস প্রোগ্রাম? টেক হোম মেসেজ হলো যে আপনি আপনার খাবারের কোয়ালিটি চেঞ্জ করেন, কোয়ান্টিটি চেঞ্জ করেন, কম কার্বোহাইড্রেট খাবেন, বেশি ফ্রুটস খাবেন, বেশি ভেজিটেবল খাবেন, মাছ খাবেন বেশি করে। আর যদি মেরিন ফিশ খান, সেটা ইলিশ মাছ হতে পারে, ম্যাকারেল হতে পারে, স্যামন হতে পারে, সেটাও ভালো, বাংলাদেশি ফিশের সাথে মিশিয়ে খাবেন। ফিশ ইজ বেটার দেন মিট। এবং নাটস খাবেন এবং বিনস খাবেন। বলুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আমরা যে হ্যাবিট গুলো আমরা শুরু করব, গুড হ্যাবিট গুলো, সেটাকে কিন্তু আমাদেরকে একটি রেগুলার হ্যাবিটে পরিণত করতে হবে। যেমন করে ডক্টর হুসেইন বললেন যে তার পেশেন্টরা কিন্তু সাকসেসফুলি তারা ওয়েট রিডাকশন করলেন এবং হেলদি একটি হ্যাবিট গ্রো করলেন, কিন্তু যখন জানতে পারলেন যে তার আর ফ্যাটি লিভার চ্যালেঞ্জ নেই, তখন কিন্তু তিনি আবার আগের
লাইফস্টাইলে ফেরত গেলেন এবং যখনই তিনি এই হেলদি হ্যাবিট গুলো বন্ধ করে দিলেন, আবারও কিন্তু তার চ্যালেঞ্জ গুলো ফেরত চলে আসলো, কমপ্লিকেশন গুলো ফেরত চলে আসলো। সুতরাং হ্যাবিটকে কন্টিনিউ করা এবং একটি রেগুলার হ্যাবিটে পরিণত করা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানে শেষ করবো। ডক্টর হোসেন, আপনাকে অসম্ভব ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে আপনাদের সাথে ওয়েট কন্ট্রোল এবং ওয়েট লস রিলেটেড যে মেডিকেশনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো আপনারা জেনে যদি প্র্যাকটিস করেন, কিছুটা হলেও কিন্তু আমরা পজিটিভ চেঞ্জ দেখতে পারবো। আমাদের এই আলোচনার ধারাবাহিকতায় আমরা আবার আপনাদের সামনে অতি অল্প সময়ের ভিতরে হাজির হব। বিভিন্ন কমন আলোচিত কমপ্লিকেশন গুলো, সেগুলো আসলে কতটা সত্য, কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা কেন জরুরি জানা এবং ম্যানেজ করা। তো এগুলো ইনফরমেশন নিয়ে অল্প সময়ের ভিতরে আবার হাজির হব। আমাদের সাথে এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর তানভীর হোসেন। আপনার অসম্ভব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সময়ের জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করি আমাদের TVN ওয়েলনেস এর আলোচনায় ওয়েলনেস রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাদের যদি কমন কিছু জানবার থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আপনারা যদি চান যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদের এই আলোচনায় নিয়ে আসবার জন্য, তুলে ধরবার জন্য, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের টেলিভিশনের ফোন নাম্বারে ফোন করে আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই ইনফরমেশন গুলো, টপিক গুলো আপনাদের সাথে আলোচনায় তুলে ধরতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।